তোমার গলায় মালা পরে আমি নিজেকে ধন্য মনে করব। সত্যি দিদি, বিয়ে হলে তোদের জীবনটা খুব সুখের হবে। একই কমল, তুই এখানে? হ্যাঁ দিদি, তোর গান শুনে আমি আর থাকতে পারলাম না, তাই এখানে ছুটে এলাম। কি দেখতে এলি? এই কমল, শুন শুন। এই কমল, আর কেউ শুনেছে? না রে দিদি, আর কেউ শুনেনি। কমল শোন, আচ্ছা আমি যে গানটা গেয়েছি এই গানটা তোর কাছে খুব ভালো লেগেছে তাই না রে কমল? ভালো লেগেছে মানে? খুব ভালো লেগেছে। গানা দিদি, আর একবার গানটা গা, আমি সবাইকে ডেকে শুনিয়ে দেই। না রে কমল না, এই গান সবার জন্য নয়, এই গান শুধু একা একা গাইতে হয়। এই গান শুনলে লোকেরা বিদ্যুতের হাসি হাসে, কলঙ্কের ভয় থাকে। বই কিসের দিদি? যাকে উদ্দেশ্য করে গিয়েছিস তার সঙ্গেই তো দুদিন পরে তোর বিয়ে হবে। তবু মনটা জানি কেবল চমকে উঠে রে কমল। বারবার কেবল ভয় হয়, একটা মাদার পাশের জন্য আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। কত যে মনটাকে আমি বোঝাতে চাই রে কমল, কিন্তু আমার মনটাকে আমি বোঝাতে পারি না রে কমল, আমার মনটাকে আমি বোঝাতে পারি না। বাজে চিন্তা করে লাভ কি দিদি? প্রশান্তদা কোনো বাধাকেই বাধা বলে মানবে না। দুদিন পরে দেখবি তোকে সে ঘরের বউ করে নেবেই নেবে। তুইও বলতিস কমল, সে আমাকে বউ করে নেবে? ওরে ওরে, তোর মুখে ফুল চন্দন করো। হে ভগবান, তোর এই কথা যেন সত্য হয় ঠাকুর, তোর এই কথা যেন সত্য হয়। কিন্তু কমল, কি দিদি? আমরা যে গরিব রে কমল, আমরা আমরা কি বড় লোকের দাবি পূরণ করতে পারবো রে কমল? ওরা কি গরিব বলে বাবাকে সহজে ভাবে মেনে নেবে রে কমল, নাকি অন্যদের মতো যৌতুকে বড় অঙ্ক দাবি করে বাবাকে বিপদে ফেলে দে? কে জানে রে কমল? তবে বাবাকে কি বলবো জানিস দিদি? কি বলবে রে কমল? বলবো যে কি বলবে? সমস্ত জমিজিরা বিক্রি করে হলেও আমার দিদিকে সুখী করতে হবে। আর দিদিকে যদি সুখী করতে না পারি তবে কি হবে আমাদের এই জমিজিরা দিয়ে, কি হবে আমাদের এই রাজবুককে? প্রয়োজন হলে আমার এই ক্ষুদ্র জীবনটা আমি বিসর্জন দেব। কমল না, না রে কমল না। হয় রে কমল, তোর দিদি সুখের জন্য কারো প্রাণ বিসর্জন দিতে হবে না। প্রশান্ত, হ্যাঁ, আমি প্রশান্ত চিত্তে বলছি তাপসী, আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করব না। আমি তোমাকে গ্রহণ করব মানুষ মানুষের প্রতি ভালোবাসার মর্যাদা দিতে, মানব মানবের চিরাকর্ষণের দাবি মিশাতে, চিরন্তন সত্যকে প্রতিষ্ঠিত করতে। তাতে যদি তোমার বাবার অবাধ্য হতে হয় হব, তবু একটা নারী সর্বনাশ করতে পারবো না তাপসী। সমাজ যদি তোমাকে ধিক্কার দেয়, সমাজে বলে যদি কিছু থাকতো তাহলে কেন আজ মানুষের প্রতি মানুষের এত অবিচার? কেন একজন ভিক্ষার ঝুলি হাতের এই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, আর একজন মদকে মাতাল হয়ে অসংখ্য টাকা পয়সা উড়িয়ে দেয়? একজন রাস্তার নর্দমা থেকে এক ধরটুকু ভাত করে খায়,
একজন সমাজে উচ্চ শিখরে বসে রাজমুখে আনন্দে মত্ত থাকে, তাদের কি সমাজের প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য নেই? এ তো ভগবানেরই সৃষ্টি প্রশান্ত দা। না না না, তুমি জানো না খবর, এ ভগবানের সৃষ্টি নয়, এ মানুষের সৃষ্টি। মানুষ সৃষ্টি করেছে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, মানুষ সৃষ্টি করেছে মানুষের প্রতি উচ্চ নিচু ভেদাভেদ। তাই আজ মানুষের প্রতি মানুষের দয়া নেই, মায়া নেই, নেই প্রেম প্রীতি ভালোবাসা। তাও কি ভগবান সৃষ্টি করেছিল কমল? তবে কি আজ থেকে আমি মানুষকে ভালোবাসবো দাদা? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুই ভালোবাসবি, সবাইকে তুমি ভালোবাসবে, গুরুজনকে মান্য করবে, ছোটদেরকে স্নেহ করবে। আজ থেকে যে সব শিশু অন্ন বস্ত্রের অভাবে দুলাই গড়াগড়ি যায়, তাদেরকে তুমি বুকে তুলে নেবে। মনে রেখো কমল, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তবে যাই, সবাইকে ডেকে বলি মানুষকে তোমরা ভালোবাসো, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। কে বলে সবার উপরে মানুষ সত্য? আমি বলি সবার উপরে মানুষ সত্য। স্রেফ মিথ্যা কথা, খাঁটি মিথ্যা কথা। কাটি মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, খাঁটি মিথ্যা কথা। তুমি কি বলতে চাও চৈতন্য দা? আমি বলতে চাই সবার উপরে সত্য সমাজপতিদের কথা। সমাজপতিদের কথা? হ্যাঁ হ্যাঁ, সমাজপতিদের কথা। দেখছো না, আমার মামা শ্রী শ্রী নলিনী গোসাই একজন স্বনামধন্য সমাজপতি। তিনি যা বলবে সমাজের সবাই তা মাথা পেতে নেবে। প্রতিবাদ করেছো কি মরেছো, অর্থাৎ একেবারেই সমাজ চলছে। আর একজন সমাজপতি হলো শ্রী শ্রী বিশান হালদার মশাই। একের মধ্যে 5 কোষে বিটে মাটি সহ তোমাকে উঠাবে। কথা বলার উপায় নেই, যুগ বিয়োগ ভাগ পূরণ করে সুদের উপরে সুদ, একেবারে চক্রবর্তী সুদ। চৈতন্য। আর একজন সমাজপতি হলো আমাদের পরম পূজনীয় গুরুজন অতীব শ্রদ্ধাভাজন, অর্থাৎ তোমার পিতা মহামহিম শ্রী শ্রী কনারী চৌধুরী, যার কথায় বাঘে মহিষে এক গাঁটে জল খাই, বুঝলে? থাক থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই চৈতন্য দা। তোমরা শুধু কথাই বলতে জানো, প্রতিবাদ করতে জানো না। কেন তোমরা মুখ বুলিয়ে বলতে পারো না যে আমরা মানুষ, আমাদেরও মান-ইজ্জত আছে? অন্যায় ভাবে তোমরা কেবল শাসন করবে আর আমরা মুখ বুজে সহ্য করব। থাক থাক তাপসী, এরা যে সবাই মুখে নেই বল, মুখে নেই বাসা, তাই এরা শক্তির উৎসাহ পাবে কোথায়? তারা দিন দিন হীনবল হয়ে সমাজের মুখ থেকে জলপাতার মতো বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এই মহাযাত্রা রোধ করবে কে প্রশান্তদা? কে হবে আমাদের শক্তির উৎস? আমি হব তোমাদের শক্তির উৎস। প্রশান্ত? হ্যাঁ হ্যাঁ, আমি হব তাপসী, তোমাদের শক্তির উৎস। তাই আজ আমি প্রতিজ্ঞা করছি, নিরন্ন মানুষের দুঃখ দূর করতে তাদের পাশে এসে দাঁড়াবো। প্রশান্ত? তাদের দুঃখকে নিজের দুঃখ বলে গ্রহণ করব, তাদের বিপদকে নিজের বিপদ বলে পেতে নেব। আমি আরো প্রতিজ্ঞা করছি তাপসী, যৌতুকের অভিশাপ থেকে এই বাংলার নারী জাতিকে মুক্ত করতে হিন্দু মুসলমান সবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়াবো। প্রশান্ত? মুখে মুখে তো অনেক বড় বড় ভুলিয়া উড়ালি, কাজে প্রমাণ করতে পারো? কাজে প্রমাণ করবো চৈতন্য। সময় হলে দেখবে বাবার দেওয়া প্রতিশ্রুতি, যৌতুকের দাবি ত্যাগ করে তাপসীকে আমি গ্রহণ করেছি। প্রশান্ত দা? বিশ্বাস করো তাপসী, জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আজও বলবো না। তাছাড়া তুমি আমার বাগদত্তা, তোমাকে সামনে রেখে এত বড় প্রতারণা প্রশান্ত কোনোদিন করবে না। হা করে দাঁড়িয়ে এলো যে মুখ পুরি, দে দে হাতের মালাটা ওর গলায় পরিয়ে দে, দে হাতের মালাটা ওর গলায় পরিয়ে দে বোন। একই করলে একই করলি তাপসী, একই করলি। সত্যি সত্যি তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে। আগো, তুমি যে আমার আকাঙ্ক্ষিত রত্ন, তুমি যে আমার আরাধ্য দেবতা, শয়নে স্বপনে তুমি যে আমার ধ্যানের ছবি, তোমার গলায় মালা পরিয়ে দিয়ে এই
আচ্ছা গান গান পৃথিবীতে সুখ বলে পৃথিবীতে সুখী বলে যদি কিছু থেকেও থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে তার নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেও থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকিব, বুকে ধরে রাখিব, পাশাপাশি থাকিব, বুকে ধরে রাখিব। হৃদয়ের দাম দিয়ে হৃদয় কিনে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব। হৃদয়ের নাম হৃদয় কিনে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখী বলে যদি কিছু থেকেও থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। যাক, মাল্যদান যখন হয়ে গেল তখন আর কোনো ভয় নেই, বাকি হলো শুধু মন্ত্র উচ্চারণ। তাও একদিন হয়ে যাবে। কিন্তু কাজটা কি ভালো হলো চৈতন্য? ভালো হবে না মানে? কেন ভালো হবে না? কি এমন একটা হাত করে পেয়েছি যে আমার শুদ্ধ হবে?
শুধু একটা মাল্যদান, তা বই তো নয়। তবুও পিতামাতার অজান্তে তাতে কি হয়েছে? আমরা তো বলি নয় যে সবকিছু তাদের ইচ্ছে মতো করতে হবে। শোনো আকবর ভাই, এই চৈতন্য যা করেছে তা ভেবে চিন্তেই করেছে। তার উপর যদি কোনো বেটা ফুদ্দারি করতে আসে, তাকে আমি একা দেখে নেব। হ্যাঁ। ওরে সরলমতি যুবক, তুই সরল প্রাণে যা করেছিস তা যে কত বিস্ময় হয়ে উঠবে তা তুই এখনো না বুঝলে পরে ঠিকই বুঝতে পারবি। হোক, তবু তাকে একবার স্ত্রী বলে গ্রহণ করেছি, তাকে আর পরিত্যাগ করবে না দাদা। তুমি 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 আমাদেরকে দোয়া করো দাদা। আমি দোয়া করি তোদের জীবন চির সুখের হোক। চলো দাদা, আর কথা না বাড়ি আমাদের বাড়ি যাবে। চলো, আমি তোমাদের চায়ের ব্যবস্থা করে গিয়ে। আর শোনো, তুমি এসো আবার কথায়। তাপসী সত্যিই লক্ষ্মী মেয়ে তাপসী, তাকে যদি তুই আপন করে নিতে পারিস প্রশান্ত, আমি বলতে পারি তোর জীবন হবে চির মধুময়। কিন্তু সমাজ কি এত সুখ সইবে? কেন সইবে না দাদা? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো কারো মনে আঘাতে দেইনি। তবে তবে কেন তারা আমাদের মনে আঘাতে দেবে? আঘাত দেওয়াই যে তাদের কাজ রে। অপরের সুখ যে তাদের কাছে ভালো লাগে না রে প্রশান্ত। পরশি কাতরতাই তারা এত অন্ধ যে অপরের দুঃখে তারা হাসে, অপরের সুখে তাদের পিত্ত জ্বলে উঠে রে প্রশান্ত। তাতে আমি ভয় করি না। বিংশ শতাব্দীর মানুষ আমরা, অসভ্য ভীতিকে অপেক্ষা করে অবিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আমাদের চলার পথে কোনো বাধাকে বাধা বলে মানবো না, কোনো অন্যায়কে নিরবয় সহ্য করবো না। তাই সভ্যতার আলোকে আলোকিত করে একটা নতুন যুগের সূচনা করবো। তাই করো প্রশান্ত, তাই করো। জন্মভূমি আজ তোমাদের দিকে চেয়ে আছে। দেশ মাতৃকার সেবায় নিজের প্রাণ উৎসর্গ করো। দেশের বুক থেকে উচ্ছেদ করো অন্যায় অত্যাচার, ভেঙে ফেলো বাধার প্রাচীর। তার স্বরে চিৎকার করে বলো, আজ আমরা জেগে উঠেছি নতুন যুগের নতুন প্রাণ মুছে দিতে। জন্মভূমি মায়ের চোখে জল, মায়ের চোখে জল, মায়ের চোখে জল। আমার একে তো অভাব অনটনের সংসার, তার উপর একটা বিবাহযোগ্য মেয়ে, চারদিক থেকে দুতার বেড়া জাল, কেবলই যেন আমাকে পাগল করে তুলছে। আজ যদি ভবশঙ্করী থাকতো, এই বিপদের দিনে কিছুটা সান্ত্বনা পেত। শিবনাথ মাস্টার বাড়ি আছেন? শিবনাথ মাস্টার, এসো এসো করালি। তা হঠাৎ করে ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে এলে, বলি ব্যাপারটা নাকি? এবার ভরা গুরু থর শিবনাথ, একেবারে একেবারে মানে পাকা কথা বলতে এসেছি। পাকা কথা মানে? রানা প্রশান্ত আর তাপসী বিয়ের কথা, রানা এই কথা যে পাকা করতে এসেছি। তা বেশ বেশ, এ যে আমার কি আনন্দ তা আমি কাউকে বুঝাতে পারবো না ঠাকুর মশাই, কাউকে বুঝাতে পারবো না। আমার মেয়ের বিবাহ, আর আপনি এসেছেন তার ঘটক হয়ে, এ যে আমার পক্ষে পরম সৌভাগ্যময় ঠাকুর মশাই। ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা বলো তো শিবনাথ, ওই ছেলেকে কত টাকা যৌতুক দিবে? এই কত টাকা নগদ আর কত বড়ি সোনা? এই ধরো রেডিও, টেলিভিশন, মোটর সাইকেল, ঘড়ি আর ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া মেয়েকে তো সাজিয়ে দিতে হবে। আর
এই যে অন্য অন্য আসবাবপত্র তো আছে, কি বল করালি? এ কি বলছেন ঠাকুর? বিয়ের কথাবার্তার সময় তো কোনো যৌতুকের প্রশ্ন উঠেনি। তাছাড়া ওকে আমি আগেই বলে দিয়েছি এ বিয়েতে আমি কোনো যৌতুক দিতে পারবো না। অসব কথা ভুলে যাও। বলি রে করালি, অসব কথা ভুলে যাও শিবনাথ। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমার ছেলেকে যার মতো শূন্য হাতে ধরে তুলতে পারি না। আমার তো আর 10টা নয় 5টা নয়, একটি মাত্র ছেলে। আরে দেখতে শুনতে যেমন, এই যে একেবারে সাক্ষাৎ কাটতি, আর লেখাপড়াই বা এখন কিসে? এবার বিয়ে পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হয়েছে। তার উপর এই আচারে ব্যবহারে বিদ্যায় বুদ্ধিতে এই সব প্রধানত মতো সচেষ্ট ছেলে এই অঞ্চলে বার কয়জনাই আছে? থাক থাক, আর আমাকে বুঝাতে হবে না, আমি সবাই বুঝে ফেলেছি। উদয় যদি থাকো তবে বলো, মেয়ের পিতা হয়ে যখন জন্মেছি তখন তাকে তো পার করতেই হবে। তবে তোমার কাছে আমার একটি অনুরোধ, আমার এই দুঃখ দুর্দশার সুযোগ নিয়ে মা তাপসীর জীবনের উপর একটা অভিশাপ ডেকে এনো না ভাই। অভিশাপের কি আছে? প্রশান্তের মতো ছেলেকে মেয়ের ঝামাই করে নিতে কমপক্ষে 20,000 টাকা নগদ আর 20 বড়ি সোনা। মরে যাব করালি, একেবারে মরে যাব। আমি একজন সাধারণ শিক্ষক, শিক্ষকতা ছাড়া আমার অন্য কোনো আয়ের পথ নেই। তাই মাসে যে অল্প অল্প টাকা বেতন পাই তা দিয়ে কোন রকম সংসার চলে। তারপরও যদি তুমি এত বড় দাবি করো, তবে তোমার এই দাবি আমি কি দিয়ে পূরণ করব ভাই? এ যে আমার পক্ষে অসম্ভব। তুমি আর কি করবে করালি? মাত্রাটা একটু না কমিয়ে দাও। থাক, তবে এই যে বিয়েটা ভালো ভালো হয়ে যাবে। যাক, আপনি যখন বলছেন তখন দাবির মাত্রাটা হয়তো কমিয়ে দিল। শোনো শিবনাথ, তুমি আমাকে নগদ 15,000 টাকা, 15 বড়ি সোনা আর প্রশান্তের জন্য একটি টেলিভিশন, একটি মোটর সাইকেল ও অন্যান্য আসবাবপত্র তো দিয়ে দেবে। তাছাড়া মেয়েকে তো সাজিয়ে দেবে। এর উপর আর কোনো কথাই নেই না। করালি, তুমি আমার বাল্য বন্ধু, সেই বন্ধুত্বের দাবি নিয়ে তোমার দুটি হাত ধরে বলছি, এই বিপদে তুমি আমাকে রক্ষা করো। যৌতুকের অভিশাপ থেকে তাপসীকে মুক্তি দাও। কন্যা দায়গ্রস্ত পিতা কাতর অনুরোধ, তুমি রক্ষা করো ভাই, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কি করছো তুমি শিবনাথ? ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যাঁ, কি মুশকিল না ফেললে রে বাবা। আমি তোমাকে 5,000 টাকা 5 বড়ি সোনা দেব, এর বেশি দেওয়ার ক্ষমতা নেই। বলো বলো ভাই, তুমি আমার কন্যাকে পার করবি? মাত্র 5,000 টাকা আর 5 বড়ি সোনা। তুমি হাসালে শিবনাথ, হাসালে।
দয়া করো করালি, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। তুমি এই করেছো কি না? যৌতুকের জন্য শেষ পর্যন্ত এই মান-ইজ্জত একেবারে ডুবিয়েই দিলে। এর চেয়ে এই মারাই ভালো ছিল। হ্যাঁ, এর চেয়ে মরাই ভালো ছিল, মরাই ভালো ছিল। যে পিতা যৌতুকের দাবি মিটাতে পারে না, যারা কলঙ্কের হাত থেকে নিজের কন্যাকে রক্ষা করতে ছেলের পিতারা হাত ধরে ক্ষমা চায়, তাদের মরাই ভালো ছিল ঠাকুর, মরেই ভালো ছিল। কিন্তু তাপসীকে পাত্রস্থ করতে না পারলি আমি যে মরে গিয়েও শান্তি পাবো না ঠাকুর। আমি বিয়ে করব না বাবা। এই বিয়ে করবে না? না, তাপসী করতে পারি, তবে যৌতুকের বিনিময় নয়। তা বেশ বেশ, তবে আর কি করাই যায় ঠিক না। তোমার মেয়ে যখন বিয়ে বলবেই না, তখন তুমি আর কি করবে? তবে শুনে রেখো শিবনা, এই বিদ্যার অহংকারে আস্থা দিয়ে এই তাপসীকে তুমি যখন মাথায় তুলেছ, তারপর এই তোমাকেই বুক করতে হবে। মনে তাকে যেন। যান যান, আপনাকে আর উপদেশ দিতে হবে না। আপনারা তো এই সমাজের বুকে সৃষ্টি করেছেন অন্যায় অবিচার। আপনারা তো এই সমাজকে করেছেন কলুষিত, আবার ঘটক সেজে এসেছেন। অসারী কর্ণদায়ী পিতার এক সর্বনাশ করতে। শুনলে শুনলে হারামজাদের কথা। আমরা এসেছি কিনা এই তোমার মেয়ের সর্বনাশ করতে? আমরা এসেছি কিনা তোমার মেয়ের কলুষিত করতে? করালি, এত বড় অপমান, আর তুমি এখন ওই দাঁড়িয়ে রইলি। চলো, আর এক মুহূর্তেও নাই। এই অপমানের বিচার যদি না হয়, সেই বিয়ে কিছুতেই হবে না। ক্ষমা করুন ঠাকুর, সে অবুঝ। আপনার কন্যা স্থায়ী, ওকে আপনি ক্ষমা করুন। তাপসী, তুই চুপ করতো মা। করালি, তুমি যে কিছু বলছো না ভাই। না, আমার কাছে যদি শুনতে চাও তবে শোনো শিবনা, তোমার মেয়ে যে এত বড় একটা উচ্ছৃঙ্খল লজ্জাহীনা, তা আমি আগে কখনো জানতাম না। এখন আমি সচক্ষে জানতে পারলাম প্রশান্তের পাশে ওকে মানাবে না। আর যৌতুকের কটা দিয়েছ, আজ প্রশান্তের পরিবর্তে একটা মুচির ছেলেকে ধরে এনে তাকে বেশ জামাই করে নাও। ভালো বেশ ভালো। হে ভগবান, আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও। এরপরে আর কি করবে? এমন নির্লজ্জা মেয়ে এই সমাজে তোমার এই পুত্রবধূ মানাবে না। দয়া করো করালি, তাপসীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করো। না না না, কিছুতেই আমি তাকে
মৃত্যু কেন মৃত্যু হলো না? মৃত্যু হয়তো উচিত ছিল পুরামুখী, মৃত্যু হয়তো উচিত ছিল। গরিব, কেন তুই গরিবের ঘরে জন্মেছিলি? যার জন্যে তোকে আজ এত অপমান সইতে হলো। বাবা 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 বলে আমাকে আর ডাকিস নি পুরামুখী, না বাবা আমাকে আর ডাকিস বাবা নি। না, আমি যে তোর বাবার অযোগ্য। ওরে টাকার অভাবে যে পিতা যৌতুকের দাবি মিটাতে পারে না, তাকে বাবা বলে ডেকে আর কলঙ্কিত করিস না। তবু যে তুমি আমার বাবা, প্রয়োজন হলে তোমার এই তাপসী জীবন কুমারী ব্রত পালন করবে বাবা। তবু ওই সব অর্থলোভী নরপিশাচের হাতে তোমাকে আমি অপমানিত হতে দেব না বাবা। বাবা বাবা অপমানের আর বাকি রইল কি রে মা? যে করালি চৌধুরী একদিন পয়সার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, যার জীবনে এসেছিল শুধু হতাশার কালো ছায়া, আজ সে টাকার অহংকারে গর্বিত হয়ে তোকে করে গেল শাসন। শয়তান ললিনী গুসাই চোখ রাঙিয়ে তোকে করে গেল শাসন। ইয়ার কি বাবা ইয়ার কি আর অপমানের কি বাকি রইল মা? আমি তাই তো বলছি বাবা, সারা জীবন আমি কুমারী ব্রতই পালন করব বাবা। তবু তোমাকে অপমান করে আমি কাউকে বিয়ে করব না বাবা, আমি কাউকে বিয়ে করব না। দেখি এই একশত সমাজ আমার কি বিচার করতে পারে, আমার কি বিচার করতে পারে, আমার কি বিচার করতে পারে। তুই যতই অনুতাপ করিস মা, তোর দুঃখ তোর বেদনা এই অন্ধ সমাজ কোনদিন তা বুঝবে না। আমার মতো এ দেশের হাজার হাজার কন্যা দায়গ্রস্ত পিতারা বুঝে এ জ্বালা এ বেদনাতে যে কত তীব্র বিষ রয়েছে। তাই তোকে আজ পাত্রস্থ করতে আমি যে আজ পাগল হয়ে গেছি, আমি যে আজ পাগল হয়ে গেছি। কিন্তু তা কি সম্ভব?
সেই ব্যবস্থাটা আমি করব। বলো বলো বিশান ভাই, বলো কি করে তা সম্ভব? তুমি ইচ্ছে করলে সবই সম্ভব বিশান, সবই সম্ভব। কি করে? কেন? তোমার জমি জিরাত ভারী ঘর পুকুর সবই তো আছে, তা থেকে না হয় কিছু বিক্রি করে দাও, সব লেঠা চুকে যাবে। বলো কি বিশান, জমি জিরাত বিক্রি করে মেয়ের বিয়ে যৌতুক দেবে? কিন্তু তা কি করে সম্ভব বিশান? কেন সম্ভব শুনি? মেয়ের চেয়ে কি জমির মূল্য বেশি? কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নয় শিবনাথ। আজ হোক কাল হোক মেয়ের বিয়ে তোমাকে দিতেই হবে, নইলে যে সমাজে মুখ দেখাতে পারবে না। তাপসীর কলঙ্কে সারা গাঁ হয়ে যাবে। না 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 না, অবিশ্বাস করতে পারি বিশান, অবিশ্বাস সইতে পারবো, তাপসীর কলঙ্ক আমি সইতে পারবো না। আমার একটি মাত্র মা মরা মেয়ে, তাকে যে সুখী করতে তার মায়ের কাছে কথা দিয়েছি, তা আমি কেমন করে ভুলে যাব? না না না, আমি আর ভাবতে পারি না বিশান, আমি আর ভাবতে পারি না। বলো ভাই, বলো কি আমাকে করতে হবে? তাহলে এই উত্তর মহলে 5 বিঘা জমি থেকে 4 বিঘে জমি না হয় বিক্রি করে দাও, আর পুকুর দিয়েই বা কি করবে সেটা না হয় আমার কাছে 10 বছরের জন্য বন্ধক রেখে দাও। তবে যে আমার আর কিছু রইল না ভাই। না থাক, তবু তোমার মেয়েকে উদ্ধার করতে হবে। তুমি ভেবে দেখো শিবনাথ, আজ যদি তোমার তাপসী আইবুড়ো হয়ে ঘরে বসে থাকে, তাহলে তোমার মাস্টারি জীবনের সমস্ত সাধনাটাই ব্যর্থ হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। পাড়ার গুন্ডা ছেলেরা এসে যখন বাড়িতে উকি দুকি মারবে, তাপসীকে চরিত্রহীনা করবে। না 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 না, আমি আর ভাবতে পারি না। আমার সর্বনাশ হয় হোক, তবু আমি তাপসীর সর্বনাশ হতে দেব না। বলো বলো বিশান, বলো কি আমাকে করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। তবে তো এই দলিলটাই একটা স্বাক্ষর করো শিবনাথ। তোমার কোনো চিন্তা নেই, করালি চৌধুরীর সমস্ত দাবিগুলো আমি পূরণ করব। করো, সই করো শিবনাথ, করো করো, সই করো।
এ কথা যেন তাপসী শুনতে না পায়। তাপসী কেন, একটি কানা মাছিও শুনতে পাবে না। সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থেকো শিবনাথ। এই নাও ৫,০০০ টাকা। মূল্য ঠিক না করেই টাকা নেব? তার জন্য ভাবতে হবে না, মূল্যটি পরে ঠিক হলেই চলবে। আগে করালিকে বুঝিয়ে শুনিয়ে রাজি করে নে, তারপর। ভগবান, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, এক অসহায় দরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতা তার স্নেহের দুলালিকে পাত্রস্থ করতে তার জীবনের সর্বস্ব কেমন করে যৌতুকের অভিশাপে নিঃশেষ করে দিয়েছে। দেখি তোমার মুখ দিয়ে যে রক্ত পড়ছে শিবনাথ। প্রভু, একেবারে রক্ত শূন্য হয়ে যাক দেটা, তারপর ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, কেউ বুঝবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না। প্রেমময় পিতার এই করুণার্তনাদ। এক দিলে দুই পাখি শিকার করব। একদিকে ধীরে ধীরে শিবনাথকে নিঃস্ব করে তার সমস্ত সম্পত্তির মালিক হব আমি, অন্যদিকে অপর দক্ষিণ শিবনাথের কন্যাকে করালি চৌধুরী পুত্রবধূ রূপে গড়ে তুলবে না। তারপর প্রশান্তের কাছে কবিতাকে বিয়ে দিয়ে পিতা পুত্রের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করে আমি হব তার সমস্ত সম্পত্তির মালিক।